নমস্কার বন্ধুরা। শেষ পর্যন্ত পার্লামেন্টে মানে লোকসভাতে স্পিকার পোস্টে নির্বাচন হচ্ছে। শেষ পর্যন্ত ইন্ডিয়া আর এনডিএ জোটের মধ্যে প্রথম লড়াইটা হচ্ছে আপনার লোকসভার ফ্লোরে, এবং প্রথম ভোটাভুটিতে যেতে হচ্ছে সরকারকে, এবং সেই ভোটাভুটিতে সংখ্যার আসল হিসাবটা দেখার মানুষের প্রথম সুযোগটা হচ্ছে আগামীকালকে। কারণ আজকে অলরেডি বিজেপির পক্ষে ওম বিড়লা নমিনেশন দাখিল করে দিয়েছেন, আর কে সুরেশ কংগ্রেসের পক্ষে নমিনেশন দাখিল করে দিয়েছেন। এখন এটা স্বাভাবিকভাবে বলার অপেক্ষা রাখে না যে ওম বিড়লার পেছনে এনডিএর অন্যান্য শরিক দলগুলো রয়েছে, আর কে সুরেশের পেছনে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো রয়েছে। উভয় জোটই নিজের নিজের জায়গাতে একদম অ্যাডামেন্ট আছে, কেউ এক বিন্দু জায়গা ছাড়তে রাজি না। বিজেপি এটা স্পষ্ট করেছে যে বিজেপি ওম বিড়লাকেই প্রার্থী করছে, এবং ডেপুটি স্পিকারের পদ নিয়ে এখন কোনো অ্যাসিওরেন্স বিজেপি দেবে না, এটা বিজেপি স্পষ্ট করে দিয়েছে। এবং বিজেপি এটাও স্পষ্ট করেছে যে এনডিএর ভেতরেও বিজেপি নিজের দলের লোককেই আপনার লোকসভার স্পিকার বানাতে বদ্ধপরিকর। এই রকম একটা অবস্থাতে কংগ্রেসের সঙ্গে এবং ইন্ডিয়া জোটের সহযোগী দলগুলোর সঙ্গে বিজেপির যে সামনাসামনি টক্কর হতে চলেছে এটা স্পষ্ট। আর এই পর্যন্ত বিজেপির সমস্ত পদক্ষেপকে সামনে এসে যারা সমর্থন করেছে বিজেপি ছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে একমাত্র আপনার বিহার ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলোকে দেখা গেছে বিজেপির হয়ে বেশি বেশি করে ওকালতি করতে। হঠাৎ করে তাদের এই বিজেপি প্রীতি মানে কি ইঙ্গিত দিচ্ছে সেটাও বোঝার চেষ্টা করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এক তো হলো নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড, এই দলের নেতারা বারবার সামনে আসছে এবং বিজেপির হয়ে তারা কথা বলছে। দেখা গেছে চিরাগ পাসোয়ান, রামবিলাস পাসোয়ানের যে দল, সেই দলের হয়ে বারবার কথা বলছে মিডিয়ার সঙ্গে। তারপরে কথা বলছে আর একটা ছোট্ট পার্টি, হাম পার্টি, এই পার্টির নেতা যিনিও কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বারবার মিডিয়ার সামনে এসে এবং তারা বারবার বিজেপির পক্ষে কথা বলছে। অন্য দলগুলোর মধ্যে এনডিএর অন্য যে শরিক দলগুলো রয়েছে, বিশেষ করে টিডিপি, প্রথমে টিডিপি ছোট মাপের কোনো নেতা একটু কথা বলেছিলেন, এরপরে বড় ধরনের কোনো নেতার মুখ থেকে এখনও টিডিপির পক্ষে বিজেপির হয়ে ওকালতি করতে দেখা যায়নি। এটা এখনও পর্যন্ত যে এনডিএর মধ্যে যে ঐক্যমত্য হয়েছে বলে বলা হচ্ছে, এটা কতটুকু ঐক্যমত্য হয়েছে সেটা স্পষ্ট না। কারণ এনডিএর সবগুলো দলের তরফ থেকে এখনও পর্যন্ত পাবলিকের সামনে এসে বক্তব্য রাখা হয়নি। তারা যে ওম বিড়লাকে তাদের যৌথ ক্যান্ডিডেট হিসেবে মেনে নিয়েছে এবং এই ক্ষেত্রে যে কোনো বিতর্ক নেই, সব কিছু যে ঠিকঠাকভাবে হয়েছে, এই কথা কিন্তু তারা এসে এখনও বলছে না। শুধু বলছে কি বিহার ভিত্তিক রাজনৈতিক দলগুলো। এখন বিহার ভিত্তিক দলগুলোর মধ্যে দেখা গেছে যে তারা ক্যাবিনেটেও স্থান পেয়েছে বেশি সংখ্যক, এবং ভালো ভালো দপ্তরও পেয়েছে, দামি দামি দপ্তরও পেয়েছে। তো তারা কম্পারেটিভলি খুশি আছে, এবং খুশি হওয়াতে তারা এটা প্রকাশও করছে, কৃতজ্ঞতাও প্রকাশ করছে বারবার নরেন্দ্র মোদীর প্রতি, আপনার বিজেপির প্রতি, এনডিএর প্রতি। তো এই রকম একটা অবস্থাতে আগামীকালকে এর মধ্যে যদি আজকে রাত্রিবেলাটাও রয়েছে, রাত্রিবেলার মধ্যে যদি কোনো ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান সূত্র না বেরোয়, তাহলে কালকে ভোটাভুটি হবে নিশ্চিত। কালকে ভোটাভুটিতে স্পষ্ট হয়ে যাবে যে এনডিএর সঙ্গে যে 292 জন সদস্য ছিল, কেউ বলে 93, কিন্তু আবার কেউ বলে 92। যাই হোক, 92 হোক আর 93 হোক, একটা হাতে খুব একটা ফারাক পড়ে না। এই 92 বা 93 এর সবাই এনডিএর সঙ্গে রয়েছে কিনা। আবার ইন্ডিয়া জোটে যে 234, পরে এটা বেড়ে 237 হয়েছে বলে দাবি করা হয়েছে, কারণ 3 জন নির্দল সদস্য কংগ্রেসকে সমর্থন করার কথা নাকি বলেছে। তাহলে 237 হয়। এই 237-এর সবাই ইন্ডিয়ার সঙ্গে আছে কিনা, ইন্ডিয়া জোটের সঙ্গে আছে কিনা সেটাও স্পষ্ট হবে। আবার এটাও দেখার বিষয় যে ইন্ডিয়া জোটের কেউ কমেছে কিনা না বেড়েছে কিনা, আবার এনডিএ জোটের মধ্যেও ভাঙন ধরেছে কিনা, যেটা ধরানোর জন্য ডেফিনেটলি ইন্ডিয়া জোটের নেতারা তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন। তারা একদিকে ফ্রন্টে এসে যেমন আক্রমণাত্মক ভূমিকা পালন করছেন, দেশের মানুষকে বার্তা দিতে চাইছেন এবং তাদের নিজের রাজনৈতিক দলের কর্মীদেরকেও
বার্তা দিতে মানে চাইছেন যে এবারের লড়াইটা অত্যন্ত কঠিন লড়াই এবং এই লড়াইয়ে বিরোধীরা অত্যন্ত মজবুত পজিশনে রয়েছে এবং তাদের এই ক্রমাগত আক্রমণের মুখে এনডিএ যে সরকার, সে সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না এবং তারা মানসিকভাবে এই সরকারকে বিপর্যস্ত করে দেবে। মানুষের বিভিন্ন ইস্যুগুলোকে বারবার তুলে ধরে সরকারকে বিপর্যস্ত করে দেবে, এই একটা বার্তাও তারা দিতে চাইছে। তো এই বার্তাটা যে তারা দিতে চাইছে, এই ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো আগামীকালকের নির্বাচন। এই স্পিকার নির্বাচন এর আগে পর্যন্ত সাধারণত মনোনয়ন হতো, সবাই মিলে আলোচনা করে একমত হয়ে একজনকে সবাই সমর্থন করে আপনার স্পিকারের চেয়ারে বসিয়ে দিত। শাসক বিরোধী অধিকাংশ আমাদের দেশে সাধারণত এটাই পরম্পরা। কিন্তু এইবার এই পদে নির্বাচন হওয়া মানে এই বার্তা যাওয়া দেশের মানুষের কাছে যে সরকারের প্রার্থীকে দেশের অপোজিশন মেনে নেয়নি, অর্থাৎ তিনি সব্বার প্রতিনিধি হিসাবে বা সব্বার পছন্দের লোক হিসাবে তিনি স্পিকার পদে যাচ্ছেন না। হয়তোবা তিনিই যাবেন, কিন্তু তাকে প্রায় অর্ধেকের কাছাকাছি আপনার এমপি সাংসদ তার বিরোধিতা করেছিল, এটার রেকর্ডে চলে যাবে এবং এই ধরনের রেকর্ড খুব একটা খুশির বার্তা দেয় না। কারণ ইতিমধ্যে আমাদের দেশে আমরা যদি গত মোটামুটি 40-50 বছরের ইতিহাস যদি দেখি, তাহলে দেখব যে আমাদের দেশে কখনো কখনো সরকারে রয়েছে একটা দল, মানে সবচেয়ে বড় দল হয়েছে, একক বৃহত্তম দল হয়েছে একটি, আবার স্পিকার পদে অন্য কেউ গেছে। তো এইরকম ঘটনা কখনো কখনো ঘটেছে। যেমন আমরা যদি 89-90-তে যদি আমরা দেখি, তাহলে জনতা দলের রবি রায় স্পিকার হয়েছিলেন, সেখানে অনেকগুলি দলের সরকার ছিল, কোয়ালিশন গভর্নমেন্ট। আবার 91 থেকে 96 পর্যন্ত কংগ্রেসের আপনার স্পিকার ছিল শিবরাজ পাতিল। এরপরে 96 থেকে 98 পর্যন্ত পিএ সাংমা কংগ্রেস থেকে তিনি স্পিকার হয়েছিলেন, কিন্তু তখন অন্যান্য দলগুলোর সরকার চলছিল। এর মধ্যে পিএ সাংমা সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা স্পিকার হিসেবে ভারতবর্ষের ইতিহাসে আপনার চিহ্নিত হয়ে থাকবে। উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্য থেকে গিয়ে পিএ সাংমা যেভাবে লোকসভাতে নিজেকে জনপ্রিয় চরিত্র হিসেবে তুলে ধরতে পেরেছিলেন, নিজের দক্ষতার প্রমাণ দিতে পেরেছিলেন, আমার মনে হয় না স্বাধীনতার পরে আর কেউ স্পিকার পদে এই রকম দক্ষতা দেখাতে পেরেছেন। তো পিএ সাংমা এরপরে হয়েছিলেন জিএমসি বালাযোগী। জিএমসি বালাযোগী ছিলেন টিডিপির, কিন্তু তখন টিডিপি ছোট্ট দল ছিল। 98 থেকে 2002 পর্যন্ত তিনি আপনার স্পিকার ছিলেন। এরপরে মনোহর যোশী হন আপনার স্পিকার। তখনও বিজেপির কাছে মানে বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়েছিল, কিন্তু শিবসেনার মনোহর যোশী 2002 থেকে 2004 পর্যন্ত স্পিকার ছিলেন। সোমনাথ চ্যাটার্জি যখন 2004 থেকে 2009 পর্যন্ত সিপিএমের হয়ে স্পিকার হন, তখন কিন্তু সিপিএম একক বৃহত্তম দল হয়নি। সিপিএম অন্য অনেকগুলি দলের মতো ছোট ছোট দলগুলোর মধ্যেই ছিল। মীরা কুমার 2009 থেকে 2014 পর্যন্ত কংগ্রেসের নেত্রী হিসাবে তিনি স্পিকারে পদে যান। সুমিত্রা মহাজন আপনার 2014 থেকে 2019 পর্যন্ত। তারপরে আপনার ওম বিড়লা 2019 থেকে 2024 পর্যন্ত। এইবার যদি আগামীকালকের ভোটাভুটিতে ওম বিড়লা আবারও বিজয়ী হন, তাহলে তিনি দ্বিতীয়বার স্পিকার হবেন এবং এটা একটা বিরল কৃতিত্ব হবে। এটা ডেফিনেটলি ওনার রাজনৈতিক ইতিহাসে একটা বড় ব্যাপার হবে ঠিকই, বা বিজেপিও বলতে পারবে যে বিজেপি নিজের পছন্দের আপনার ব্যক্তিকে পরপর 3 বার, এবার বিজেপি অন্য দলের ওপর নির্ভর হয়েও নিজের দলের লোককে স্পিকার করতে পেরেছে। এটা বিজেপিরও একটা রাজনৈতিক জয় হিসাবেই দেখানো হবে। কিন্তু আবার আরেক দিকে এটা রাজনৈতিক পরাজয়ও, যে বিজেপি বাকি দলগুলোকে মানাতে পারেনি। রাজনাথ সিংয়ের বাড়িতে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আপনার কংগ্রেস নেতারা আগে ছিলেন, ডিএমকের নেতারা আগে ছিলেন, কিন্তু তারা রাজনাথ সিংকে বলেছিলেন যে ডেপুটি স্পিকার পদে তাদের প্রার্থীকে মেনে নেবে, এরকম অ্যাসিওরেন্স দেওয়া হোক। এই ব্যাপারে কোনো অ্যাসিওরেন্স বিজেপির তরফ থেকে দেওয়া হয়নি, ফলে তারা বেরিয়ে যান এবং এই মিটিংয়ের কোনো সারবত্তা আসেনি। আলটিমেটলি লড়াই হবে। এখন এই লড়াইয়ে কার দিকে সত্যি সত্যি কতজন আছেন এইটা স্পষ্ট হবে। এই লড়াইয়ে যদি কোনো না কোনোভাবে বিজেপির প্রার্থী হেরে যান,
এমনও যদি ঘটে যায় কিছু, তাহলে এরপরে আর আমার মনে হয় আস্থা ভোট নেওয়ার প্রধানমন্ত্রীর দ্বারা আর কোনো অর্থ থাকবে না। সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে এই সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, এই সরকারের আর মানে এনডিএর মধ্যেও এই সরকারের আর জনপ্রিয়তা নাই, মেজরিটি সংখ্যক আপনার এমপি সাংসদ এই সরকারের সঙ্গে নাই, সুতরাং এই সরকারের পদত্যাগ করা ছাড়া হয়তো আর কোনো বিকল্প রাস্তা থাকবে না। এখন এত সব কিছুই আলোচনা এবং কল্পনার মধ্যে, বাকিটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল দুপুর বা বিকেল পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সবাই একসাথে থাকবো, বিষয়গুলোকে আমরা দেখব এবং আলোচনা করব। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন আর মতামত অবশ্যই দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। নমস্কার, জয় হিন্দ।